তো এখানে আমরা আগেই বলেছিলাম যে there are two solution methods. One is direct solution method and another was impulse resolution method and direct solution of input output relation. আমরা এটা শিখেছি। বা ডিরেক্ট মেথডেও একটা এলটিআই সিস্টেমকে সলিউশন করা যায়। এই এলটিআই সিস্টেমে সলিউশন করা যায়, সেটা কিভাবে? তো ডিরেক্ট মেথড ইউজিং ডিরেক্ট মেথড ইউজ করে আমরা এই সলিউশনটা করতে পারবো। ডিরেক্ট মেথডে আছে আমরা যেরকম ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়েছিলাম যে পার্শিয়াল হোমোজেনিয়াস সলিউশন থাকবে আর একটা হলো পার্টিকুলার সলিউশন থাকবে। যখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছে ওখানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো না? জি স্যার। কন্টিনিউয়াস টাইমে সিগন্যালের যখন আমরা দেখছি এটাকে বলি ডি স্কয়ার বাই ডিওয়াই বাই ডিএক্স, তারপরে তোমার সে বি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা সলিউশন করতে গিয়ে আমরা কি কি করেছি? প্রথমে এক্স পার্টটাকে আমরা 0 করেছিলাম, মনে পড়ে? হোমোজেনিয়াস সলিউশন বের করার সময় ঠিক এখানেও ওই তোমার হচ্ছে যে ডিসক্রিট টাইম সিগন্যালের এলটিআই সিস্টেমটাকে যদি আমরা ওরকম ইকুয়েশন হিসেবে ধরতে পারি, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়েটর, সেকেন্ড অর্ডার, ঠিক আছে? একটা এলটিআই সিস্টেমের ইকুয়েশন এটা একটা ডিফারেন্স ইকুয়েশন। সো ডিসক্রিট টাইম সিগন্যালের ওইটা যেমন কন্টিনিউয়াস টাইম সিগন্যালের যে ইকুয়েশনটা ছিল, এটা ডিসক্রিট টাইম সিগন্যালের ওরকমই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এরকম, এটার নাম হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন। এখানে বলে ডিফারেন্স ইকুয়েশন, ওখানে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার জন্য দুইটা পার্ট থাকে, একটা হলো হোমোজেনিয়াস সলিউশন, একটা পার্টিকুলার সলিউশন। ঠিক এটারও ওইভাবে যদি ডিরেক্ট সলিউশন করতে চাই তাহলে পার্টিকুলার সলিউশন হোমোজেনিয়াস সলিউশনে ওই সিস্টেমে করা যায়, যেভাবে অর্ডিনারি সলিউশন আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছি, সলিউশন করেছি সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার। তো এখানে হোমোজেনিয়াস সলিউশনের মূল শর্ত কি বলতো? আমরা যখন ডিফারেনশিয়াল, এখানে ডিসক্রিট টাইম সিগন্যালকে বলা হবে ডিফারেন্স ইকুয়েশন, ঠিক আছে? তো এটা হোমোজেনিয়াস সলিউশন বা হোমোজেনিয়াস পার্টটুকু বের করার জন্য আমরা কি করেছিলাম? প্রথম ধাপটা কি ছিল মনে আছে কারো? এনিবডি? হোমোজেনিয়াস সলিউশন করি নাই, শিখি নাই, পার্শিয়াল পার্টিকুলার সলিউশন কারোরই মনে নাই? বলতে পারবা কেউ? না স্যার। হোমোজেনিয়াস সলিউশন বের করার পূর্ব শর্ত মানে যখন এই পার্টটা বের করা, এটা প্রসিডিউরটা কি ছিল? ওটার কাছাকাছি ওইখানে হবে, কাছাকাছি ওইটা ছিল ইনপুট এক্সএম কে 0 ধরতে হয়, ইনপুট এক্সএম কে 0 ধরে সলিউশন বের করতে হয়। তো ইনপুট 0 ধরার পরে আমরা সলিউশন ধরে আগে ধরে করতে হয় যে আমরা ধরলাম এটা হলো সলিউশন, যে ডেল্টা টু দি পাওয়ার n, ঠিক আছে? তারপর আমরা এই ডেল্টা টু দি পাওয়ার n কে হোমোজেনিয়াস সলিউশনে বসাই। ফার্স্ট অর্ডার হলে ডেল্টার ভ্যালু একটা, সেকেন্ড অর্ডার হলে ডেল্টার ভ্যালু দুইটা আসবে। তারপর সেখানে আমরা কনস্ট্যান্ট ধরি, তারপরে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে C1 C2 এর ভ্যালু বের করি। এইটুকু কি জানা আছে? এই প্রসিডিউরটা ছোট প্রসিডিউর বা মনে পড়ছে কিনা জানা না? জি স্যার মনে পড়ছে। এই কথাগুলা কি ওখানেও একই কথাই ছিল না? জি স্যার।
যে এই হোমোজিনিয়াসে প্রথমে একটা ধরে নিতে হয় শুরুতে সলিউশন, তারপরে ওই মানটাকে বসাতে হয়। মানটাকে বসায় সেটার একটা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, যদি এন সংখ্যক থাকে তাহলে এন সংখ্যক নিতে হবে। হ্যাঁ, যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে তোমার ডেল্টার ভ্যালু একটা আসবে, সেকেন্ড অর্ডার হলে ডেল্টার ভ্যালু দুইটা আসবে, ডেল্টা 1 ডেল্টা 2, এভাবে দ্বিঘাত সমীকরণ সমাধান করে আবার সেখানে C1 C2 ধরতে হয় এবং সেগুলার ইনিশিয়াল কন্ডিশন দিয়ে C1 C2 ভ্যালুটা বের করে দিতে পারলে এটা পুরো সলিউশনটা কভার হয়ে যায়। একবার ডেল্টা 1 ডেল্টা 2 ভ্যালু বের করতে হবে, একবার C1 C2 ভ্যালু বের করতে হবে। তো যখন ডেল্টা 1 ডেল্টা 2 ভ্যালু বের করবা তখন এই যে মূল ইকুয়েশনে বসায় দিয়ে সেটাকে সলিউশন করতে হবে। তো আমরা যদি একটা এক্সাম্পলের সাথে দেখি আরো ক্লিয়ারলি বুঝবো। তো এখানে নতুন আর কিছু না, এখানে কিন্তু মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যা পড়ছো মূল জিনিসটা ওখান থেকেই আসছে। তো determine the homogeneous solution of the system described by the first order difference equation, because ওইখানকার ইকুয়েশন আর এখানকার ইকুয়েশন দেখতে একটু ভিন্ন। অর্ডিনারি ডিফারেনশিয়ালে যেটা দেখছো ফার্স্ট অর্ডারে ডিওয়াই বাই ডিএক্স আছে সর্বোচ্চ, আর এখানে ফার্স্ট অর্ডার বলতে মানে বুঝবা কিভাবে ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার? এখানে বুঝবা হচ্ছে যে আউটপুটের ডিলেট ভার্সন সর্বোচ্চ কত, n-1, এটা হলো y এন আউটপুট, x এন ইনপুট। তাহলে এই ইকুয়েশনে সর্বোচ্চ আমার হচ্ছে 1 ঘর ডিলেট ভার্সন আউটপুট ব্যবহৃত হয়েছে। সো এটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। কারণ এটার হোমোজিনিয়াস সলিউশন বের করতে বলছে, আমরা আগে কিন্তু পার্টিকুলারে যাচ্ছি না, হোমোজিনিয়াস সলিউশন জাস্ট। তাহলে হোমোজিনিয়াস সলিউশনের জন্য xn কে কি ধরতে হয় বলো? 0 ধরতে হয়। ধরার পরে এখন ডেল্টা টু দি পাওয়ার n সলিউশন ধরে নিলাম। এই ডেল্টা টু দি পাওয়ার n এই সলিউশন বা সমাধান, তাহলে এই ইকুয়েশনটা সিদ্ধ হবে, এই ইকুয়েশনে বসায় দিতে হবে। তাহলে yn আছে, তাহলে ডেল্টা টু দি পাওয়ার n হবে yn-1 আছে, তাহলে a1 ইনটু ডেল্টা টু দি পাওয়ার n-1। এরপরে তোমার সর্বনিম্ন যে ঘাত ডেল্টা -1, এটাকে তুমি এটা কমন নিলা, তাহলে এখানে পাবা ডেল্টা +1, একটা ইকুয়েশন পাবা, সরি একটাই সলিউশন পাইলা। সলিউশন একটা পাইলে c ইনটু ডেল্টা টু দি পাওয়ার n, ডেল্টার ভ্যালু বসায় রাখবা। এখন আমাদের টার্গেট হচ্ছে c বের করা। হাউ ইউ ক্যান ফাইন্ড c? তো আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে পারবো ইনিশিয়াল কন্ডিশন আছে কিনা। তাহলে এটার জন্য y0 আগে বের করে রাখি, দেখি কি হয়। y0 সমান সমান 0 তে n ইকুয়াল টু 0 তে, তাহলে c c হবে না, a টু দি পাওয়ার 0 হলে 1 হবে ওটার মান হবে, তাহলে c হবে। আর তাহলে আবার মূল ইকুয়েশন n এর ভ্যালু 0 বসাইতে হবে। ওখানে ছিল টাইম, এখানে n, টাইম ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0, এখানে n ইকুয়াল টু 0। তাহলে মূল ইকুয়েশনেও n ইকুয়াল টু 0 বসাবো, বসায়ে আমি দেখি কি হয়। তাহলে দেখো এখানে যদি মূল ইকুয়েশনে তুমি n এর ভ্যালু 0 বসাও তখন পাওয়া হচ্ছে -a1, কারণ মূল ইকুয়েশনটা কি ছিল বলো? n-1 ছিল, n-1 এর জায়গায় n এর 0 বসালে চলে গেছে, শুধুমাত্র -1 থাকবে। রাইট। তাহলে 0 n ছিল 0 -1 ইকুয়াল টু 0, এটা সমাধান করলে এই পাশে চলে আসবে। এখন অবশ্যই তোমাকে এই পক্ষ ডান পক্ষ কত c, আর এটার ডান পক্ষ সমান 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 যদি করো তাহলে c এর ভ্যালু পেয়ে যাবে। c সমান সমান -a1 মাইনাস, সরি কি লিখলাম, y-1। এই y-1ই হচ্ছে তার ইনিশিয়াল কন্ডিশন, এক ইউনিট ডিলে। এই কন্ডিশনটা যদি দেওয়া থাকে, a1 তো একটা কনস্ট্যান্ট, এটা দেওয়া থাকবে, তাহলে c এর ভ্যালু পেয়ে যাবে। ওই c এর ভ্যালু পাওয়ার পরে আবার মূল সলিউশনে c এর ভ্যালুটা বসিয়ে দিতে পারলে এটাই হচ্ছে উদ্দিষ্ট হোমোজেনিয়াস সলিউশন। বাট এটা এখনো ইকুয়েশন আকারে রাখছে, ঠিক আছে? হোমোজেনিয়াস সলিউশন বা জিরো ইনপুট রেসপন্স একই কথাই, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা এখানে। এখন আমরা আস্তে আস্তে বড় অঙ্কে যাবো, সেকেন্ড অর্ডার।
দুইটা মান পাওয়া যাবে, মানে দুইটা সেকেন্ড অর্ডার হলে দুইটা পার্ট পাওয়া যাবে। Right. Determine the zero input response system by the homogeneous second order equation. আচ্ছা, হোমোজেনিয়াস এবার ইকুয়েশনও বলা যায়, কারণ যে ইকুয়েশনের ইনপুট নাই, ইনপুট আছে এখানে নাই, জিরো, তাহলে এটার যে সলিউশন যেটা বেরোবে সেটা পুরাটাই আসলে জিরো ইনপুট রেসপন্স বলা যায়। জিরো ইনপুট রেসপন্স তাকেই বলে যে ইকুয়েশনে এক্স এন জিরো, তাহলে এক্স এন তো জিরো, ওই অবস্থায় ওই সলিউশনকে বলা হয় জিরো ইনপুট রেসপন্স বা জিরো ইনপুট আউটপুট অফ দ্য সিস্টেম। তাহলে নিজে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটা নিজেই জিরো, সো জিরো ইনপুট রেসপন্স আলটিমেটলি হোমোজেনিয়াস সলিউশন। জিরো ইনপুট রেসপন্স মানে কি, আরেকটা নাম বলা যায় হোমোজেনিয়াস সলিউশন। তাহলে সেটার মতো করেই করতে হবে হোমোজেনিয়াস সলিউশন, যেভাবে ডেল্টা টু দি পাওয়ার n, ল্যামডা, এখানে এটা ল্যামডা না? হ্যাঁ হ্যাঁ সরি ল্যামডা। এখানে তাহলে কত অর্ডার, এটা কিভাবে বুঝবো? দুইটা ওয়াই আছে, দুইটা এন অন এন, সেকেন্ড অর্ডার। হ্যাঁ সেকেন্ড অর্ডার, দুইটা পার্ট আছে যেহেতু। সেকেন্ড অর্ডার কিভাবে বুঝবো? n এর ডিলেট ভার্সন, আউটপুটের ভার্সন কয়টা? ফার্স্ট অর্ডার থাকলে শুধু n-1 থাকতো। রাইট, তাহলে এখানে ডিলেট ভার্সন আছে 2 পর্যন্ত সর্বোচ্চ, yn-2। এই 2 হলো, এটা থেকে বুঝবো যে এটা সেকেন্ড অর্ডার, yn-2, ঠিক আছে। তারপরে ডেল্টা এন কে এই মূল ইকুয়েশনে বসায় দিব, বসায় দিয়ে যেখানে যেখানে ডেল্টা ল্যামডা y এর জায়গায় yn ইকুয়াল টু ল্যামডা n, তারপরে 3 ইনটু ল্যামডা n-1, বিকজ এখানে n এর জায়গায় এখানেও n-1 বসাইতে হবে, তাহলে y অফ n-1 n-2, তাহলে কোএফিশিয়েন্ট, ঠিক আছে। সর্বনিম্ন যেটা আছে সেটাকে আমরা কি নিব, কমন নিব। কমন নেওয়ার পর এরকম একটা ইকুয়েশন দেখবো আসবে, এটা এখন সেকেন্ড অর্ডার ইকুয়েশন। তাহলে ল্যামডার দুইটা সলিউশন থাকবে, -1 +4। তাহলে এটা ধরে নাও যে এটা হলো তোমার রুটস গুলা বেড়েছে কেবল। তাহলে জেনারেল ফর্ম অফ দ্য সলিউশন টু দ্য হোমোজেনিয়াস ইকুয়েশনের নরমাল ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে λ1 এবং λ2 ভ্যালু বসাই দাও, সমস্যা নেই, কিন্তু এখানে আবার ওই c1 c2 বের করতে হবে, তখন আবার ইনিশিয়াল কন্ডিশন বসাতে হবে। যেহেতু ইনিশিয়াল কন্ডিশন, তাহলে আমার একবার y0, এবার দুইবার কাজ করতে হবে, একবার y0 একবার y1। তাহলে y0 ভ্যালুতে দেখতে হবে এটার ইকুয়েশনটা কি দাঁড়ায়। এটার ইকুয়েশনটা দাঁড়ায় c1 প্লাস c2, c1 প্লাস c2, রাইট। আর এখানে দাঁড়ায় 1 যদি হয় তাহলে -c1 না, জি স্যার, আর হচ্ছে -4c2, কারণ এখানে তোমার 1 তো আর অন দিলে 4ই হবে, 4c2 হয়, প্লাস হবে স্যার, +4c2। তো আবার এই n এর ভ্যালু 0 1 মূল ইকুয়েশনে বসাইতে হবে, একটা সলিউশনে বসাইতে হবে আর একটা বসাবে মূল ইকুয়েশনে। এখন মূল ইকুয়েশনে যদি তুমি n এর ভ্যালু 0 বসাও, তাহলে y0 -3 y1 3y1 -4 নেগেটিভ y -2, এখানে তাই হলো। আবার যদি তুমি মূল ইকুয়েশনে 1 বসাও, y1 = 3y0, এভাবে এটা ডান পক্ষে নিয়ে আসো তোমার। তাহলে এই y0 যদি কনস্ট্যান্ট ভ্যালু পেতে যাও, তাহলে এই ইনিশিয়াল কন্ডিশনটা 1 ইউনিট ডিলে এবং 1 ইউনিট 2 ইউনিট ডিলের ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া থাকতে হবে। দেওয়া থাকলে এটার একটা মান পাবা। y0 ভ্যালুটা যদি তুমি এখানে বসাই দাও, বা এখানে তুমি যদি মানে y -1, অথবা তুমি যেটা না করে মানটা যদি সরাসরি এখানেও বসাই দাও, তাই করছে যে মানটা এখানে বসাই দিয়েছে, তাহলে এখানেও একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবা। আচ্ছা, তাহলে এইটার y0 আর এখানে আছে y0, এই দুটো ইকুয়াল করে একটা ইকুয়েশন পাবা। এখানে একটা y1 আছে, এখানেও একটা y1 আছে, এই দুটো ইকুয়াল করে তুমি একটা ইকুয়েশন পাবা। তখন তুমি কিন্তু সলভ করতে পারবা। লেট এমন ভাবে কন্ডিশন দেওয়া আছে, লেট এটা ধরো 5, এটা ধরো আসলে কোনো কারণে সাম 6, তখন কি করলা, দুইটা ইকুয়েশন পাবো, এই দুইটা ইকুয়েশন সলভেবল,
5 আর হচ্ছে -c1 + 4c2 কথা কথা প্রতিস্থাপন বা যোগ বিয়োগ হ্যাঁ, করেও এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করা যায়। হ্যাঁ সেটাও করা যাবে। সরাসরি যদি তুমি c1 c2 ভ্যালু দিয়ে দাও তাহলে তুমি আবার ওই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলেই হোমোজিনিয়াস সলিউশন হয়ে গেল ওটার জন্য। এখন এখানে ইকুয়েশন আকারে রাখছে, পরে আবার এক্সাম্পল করে বলছে যে ঠিক আছে y -2 0 দিল আর y ইনিশিয়াল কন্ডিশন দিল 5। তো সেটার জন্য দাঁড়াইছে হচ্ছে করে দেখবো এটা প্র্যাকটিস c2 16 আসবে আর c1 -1 আসবে, তারপরে ওখানে বসাই দিলে এরকম একটা ইকুয়েশন আসবে। এটাকে বলা হয় সলিউশন বা জিরো ইনপুট রেসপন্স। কেন জিরো ইনপুট রেসপন্স আগে বলেছি, বিকজ এটা মূলত ডান দিকে xn এর ভ্যালু নাই, জিরো। সো এটার নাম আরেক নাম হচ্ছে জিরো হোমোজেনিয়াস সলিউশন, আবার আরেক নাম হচ্ছে জিরো ইনপুট রেসপন্স। সো y যেটাই দিয়ে প্রকাশ করছে। এবার আসে পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন কি করব? পার্টিকুলার সলিউশন, দ্য পার্টিকুলার সলিউশন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। তাহলে আমরা বললাম যে ফার্স্ট অর্ডার ইকুয়েশন দিল, সেটা পার্টিকুলার সলিউশন থাকবে, একটা হোমোজিনিয়াস পার্ট থাকবে, একটা পার্টিকুলার। পার্টিকুলার সলিউশন আমরা কিভাবে বের করছিলাম? পার্টিকুলার সলিউশন যদি xnটা দেওয়া থাকতে হবে, xn আগে xn এর কথা বলা নেই, হোমোজিনিয়াস সলিউশনে xn দেওয়া নাই, বিকজ xn 0 ধরতে হয়। আর এখানে পার্টিকুলার সলিউশনে এখানে সলিউশন অ্যাকচুয়ালি দুইটাই থাকবে, হোমোজিনিয়াসও থাকবে, পার্টিকুলার থাকবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি শুধু পার্টিকুলার পার্টটুকু পাইছি। যদি হোমোজিনিয়াস করতে হতো তাহলে আগের মতো এটা 0 করে দিয়ে হোমোজিনিয়াস করতাম। এখন পার্টিকুলার কি করতে বলছে, পার্টিকুলার বলা থাকলে এক্স ইউনিট স্টেপ ফাংশন এটা দেওয়া আছে, ইনপুটটা দেওয়া আছে ইউনিট স্টেপ। পার্টিকুলার আমরা কি করি, পার্টিকুলার আমরা বলি যে যে ইনপুটটা দেওয়া থাকে সেই ইনপুটের সাথে একটা সলিউশনের সময় আমরা প্রপোর্শনাল ধরে নিই, কি একটা কনস্ট্যান্ট, সেটাই হলো আউটপুট ধরে নিই। ওটা যেমন ডেল্টা টু দি পাওয়ার n ধরে নিছিলাম হোমোজেনিয়াস সলিউশনে, এখানে কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট ইনটু ইনপুট, মানে ইনপুট যেটাই থাকুক। তখন আমরা কি করি, এই পুরা সলিউশনটাকে মূল ইকুয়েশনে বসাই দিই। মূল ইকুয়েশন কি ছিল, y n, তাহলে k ইনটু ইউ n, তারপর হচ্ছে কি, তারপর হলো a1 ইনটু y n মাইনাস 1, তাহলে a1 ইনটু k অফ n মাইনাস 1, এই পুরাটুকু এক ইউনিট দিলে হবে। তারপরে এটা তো যথারীতি ইনপুট আছে un, তাহলে un এগুলো সব un হচ্ছে ইউনিট স্টেপ, সো এক এক করে এগুলো চলে গেল কমন আনকমন। এখান থেকে তোমার এই সলিউশনটা আসবে। কে এর ভ্যালু তুমি পার্টিকুলার ওখানে বসায় দিলে এটাই হয়ে গেল তার জন্য পার্টিকুলার সলিউশন অফ দা ডিফারেন্স ইকুয়েশন। তো এভাবে কিন্তু আমি পার্টিকুলার সলিউশন যে কোনোটার জন্য বের করে দেবো। 2 টু দি পাওয়ার n আছে, সমস্যা নাই, তাহলে k ইনটু 2 টু দি পাওয়ার n ধরবো, এখানে তাই হচ্ছে পার্টিকুলার সলিউশন k ইনটু 2 টু দি পাওয়ার n। এটাকে আমরা যদি মূল ইকুয়েশনে বসাই দেই, এটাকে সলিউশন করি, সলিউশন করার পরে আলটিমেটলি কমন আনকমন গুলা ইউ গুলা হচ্ছে কমন, মানে বাদ দিয়ে দেবো, ইউ যেখানে যেখানে বাদ দিয়ে কে এটাকে সলিউশন করলে এক ধাপের সলিউশন আসবে এবং কে এর ভ্যালু আসবে এখান থেকে 8/5। এই কে এর ভ্যালু ওখানে বসায় দিলে ওটাই হলো তার জন্য পার্টিকুলার সলিউশন। ওখানে আলাদা আলাদা যদি চায় তারপরে এই আলাদা আলাদা সলিউশনকে তুমি যোগ করে দিতে পারো পার্টিকুলার, এবং তাহলে হবে টোটাল ইকুয়েশনের হ্যাঁ সলিউশন।
তো টোটাল সলিউশন বের করতে বলছে, ডিটারমাইন দা টোটাল সলিউশন yn ফর দ্য ডিফারেন্স। তাহলে আলাদা আলাদা করতে হবে। প্রথমে হোমোজেনিয়াস এর জন্য তো তোমার এই যে অ্যাজ ইউজুয়াল আগেও করেছি আমরা ফার্স্ট অর্ডারের জন্য, ফার্স্ট অর্ডারের জন্য পার্টিকুলার সলিউশন আমরা করেছি। শুধু ওনলি হোমোজেনিয়াস যখন বের করবে তখন পার্টিকুলারে বসাইতে হয়, আর যখন টোটাল সলিউশন বের করতে হবে তখন কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। তখন টোটালটা আগে বের করে নিতে হবে ওয়াইএইচ ওয়াইপি, তারপর ইনিশিয়াল কন্ডিশনের কাজ করতে হবে। আর যেহেতু পার্টিকুলার সলিউশন তোমার যখন বের করা হয় তখন ইনপুট ধরে নেওয়া হয় নাই, এই জন্য সরাসরি এখানে জিরোর ভ্যালু বসায়, এখানে ইনিশিয়াল কন্ডিশনের ভ্যালু বসায়। কিন্তু যখন এক্সএম দেওয়া থাকবে এবং টোটাল সলিউশন বের করতে বলবে তখন কিন্তু তোমার আলটিমেটলি এক্সএম দেওয়া আছে মানে ওয়াই ইউনিট স্টেপ ফাংশন দেওয়া আছে ইনপুট হিসেবে, তখন দুইটা সলিউশনকে আলটিমেটলি আগে যোগ করতে হবে। এই যে এই পার্টটা হলো হোমোজেনিয়াস, এই পার্টটা হলো তোমার পার্টিকুলার। এখন তোমার ইনিশিয়াল কন্ডিশন y0 y1 সেভাবে তোমার বসায়, তারপরে এখান থেকে তোমার অ্যাকচুয়ালি c1 c2 বের করতে হবে। c এর ভ্যালু বের হয়েছে, এরপরে গিয়ে c এর ভ্যালু মূল সলিউশনে, ফাইনালি তোমার মূল সলিউশনে c এর ভ্যালুটা বসায় দিতে হবে। এখন এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকলে থাকবে, না থাকলে ওই আকারেই ওই ফরম্যাটেই আমরা দিয়ে রাখবো। তাহলে সি এর ভ্যালু এখানে যা পাইলাম টোটালি এখানে সি এর ভ্যালু বসাই দিলেই তোমার পুরো সলিউশনটা কিন্তু চলে আসবে। এক্সাম্পল 2.4.9 এটাও দেখে নিলাম যে এখানে সেকেন্ড অর্ডার এবং সলিউশন হিসেবে এখানে কিন্তু এক্সএন এবং একটা ডিলেট ভার্সনও দেওয়া আছে। সো এটার জন্য ইনপুট সিকোয়েন্স দেওয়া আছে 4 টু দি পাওয়ার n। তো এটার জন্য তোমরা এই পার্টটুকু যদি পুরোটাই জিরো হয়ে যায়, হোমোজিনিয়াস সলিউশন এর আগে এইটুকু যেন করা আছে, তো সেটা ডিরেক্টলি এখানে বসেছে। আর পার্টিকুলার সলিউশন তো কে একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, আর বাকি ইনপুটটা এখানে থাকবে। এখন হোমোজিনিয়াস এবং পার্টিকুলার সলিউশন কে এর ভ্যালু বের করার উদ্দেশ্য, কে এর ভ্যালুটা বের করলো 6/5। এখন এই টোটালি এক হোমোজিনিয়াস পার্ট, আর হচ্ছে তোমার এই অংশটুকু হলো হোমোজিনিয়াস, এই অংশটুকু হচ্ছে পার্টিকুলার। এটার মধ্যে তুমি এখন ইনিশিয়াল কন্ডিশন বসাবে এই সলিউশনে, আরেকটা হলো মূল ইকুয়েশনে বাট এখানে বসাবে। এই দুইটা বসানো থেকে তুমি c1 c2 পেয়ে যেতে পারবে। এখানে বাকিটাকে c1 c2, তাহলে একবার মূল ইকুয়েশনে বসাইছে, সেখানে দেখলো যে y-0 এবং y-2 দরকার, তো এটা ভ্যালু দেওয়া থাকতে পারে। আবার এখানে y0 y, এখন এটা এক পেয়ার হলো, এটার এক পেয়ার হলো, ইকুয়াল। এটা ডান পক্ষ, অর্থাৎ জিরো ইন্ডেক্সের এটা ডান পক্ষ আর জিরো এটা ডান পক্ষ। তাহলে ইন টার্মস অফ c1 c2 হবে। এখন এগুলো যদি না দেওয়া থাকে তাহলে তো পারবে না, অবশ্যই কন্ডিশনগুলো পরীক্ষা দিয়ে দিব। এই y-2 এবং y-1 ইনিশিয়াল কন্ডিশনের ভ্যালুটা দিয়ে দেওয়া থাকবে, সেটা দিলে c1 c2 বের করা যাবে। ইনিশিয়ালি কন্ডিশন সেট করে নিছে 0, তাহলে ঠিক আছে, ফাইন। তাহলে এটা সলিউশন করলে যা আসে সেটা আবার মূল ইকুয়েশনে তোমার বসাই দিতে হবে। বসাই দিলে তোমার সলিউশন হয়ে গেল, টোটাল সলিউশন হয়ে গেল। এবার আসো এই হোমোজেনিয়াস সলিউশন, পার্টিকুলার সলিউশন, টোটাল সলিউশন যাই বলো, এটা আমাদের ক্লাস এখানে হয়ে গেল।
তো এই সলিউশন গুলা থেকে একটা অঙ্ক আসতে পারে, ঠিক আছে। হোমোজেনিয়াস পার্টিকুলার কনভলিউশন মূলত বড় বড় অঙ্ক এখানে দেখা গেল কি এই পার্টগুলো আমি হোমোজেনিয়াস বা পার্টিকুলার কিছুটা পরে আসছি বলে আমার জন্য সহজ, সময় কম লাগবে বুঝতে। তো সমস্যা নেই। এখন নতুন টপিক স্টেবিলিটি অফ এলটিআই সিস্টেম। আমরা আজকে দুইটা টপিক শেষ করার চেষ্টা করব। রিয়েলাইজেশন আজকে আমাদের শেষ ক্লাস। যদি কোরিলেশনটা বাকি থাকে ওটা আমরা মিডের পরে করব, আর আজকে দেখি কতদূর সময় কি করতে পারি। স্টেবিলিটি অফ এলটিআই সিস্টেম, এটা এখানে কোনো ম্যাথ নাই, এটা একটা জাস্ট টপিক অ্যানালাইসিস যে এলটিআই সিস্টেমটা স্টেবিলিটি হওয়ার উপর কার কার উপর ডিপেন্ড করে বা কিসের উপর ডিপেন্ড করে, বা এলটিআই সিস্টেম আদৌ মানে এই যে এলটিআই সিস্টেম বলি, এটা সিস্টেমে তো অনেক প্রপার্টিস আছে। সিস্টেম লিনিয়ার কিনা, টাইম ভেরিয়েন্ট কিনা। এখন এই সিস্টেমটা স্টেবিলিটি কেমন সেটার অ্যানালাইসিসটা এখানে ব্যাখ্যা করেছে। আমরা জানি প্রথমেই যে একটা সিস্টেম স্টেবল হওয়ার জন্য তার হচ্ছে এই স্লোগানটা মেনটেন করা দরকার, সেটা হলো কি বলো, বি বো। তার মানে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট। এখন কোনো কারণে সিস্টেমের ইকুয়েশন যাই থাকুক, কোনো সিস্টেমের ইকুয়েশন যদি হয় ই টু দি পাওয়ার এন ওয়াই এন ইকুয়াল টু ই টু দি পাওয়ার, দেখো তো এন যদি তুমি লিমিটের ভিতরে থাকে ওয়াই এনটা ই টু দি পাওয়ার এনটা কোন দিকে যায়, এক্সপোনেনশিয়ালি কি আনলিমিটেড, লিমিটের বাইরের দিকে থাকে না। যখন এন এর ভ্যালু অনেক বেড়েও যায় 100 যদি হয় তাহলে একবার করে একবারে ইনফিনিটি দিকে চলে যাচ্ছে। তাহলে ওয়াই এর ভ্যালুটা যে আমার ইনফিনিটি দিকে যাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় আনবাউন্ডেড আউটপুট। দিলাম বাউন্ডেড ইনপুট কিন্তু আমার সিস্টেমটা এমন যে সে আনবাউন্ডেড এর দিকে চলে গেল, তাহলে ওই ধরনের সিস্টেম হচ্ছে আনস্টেবল। তাহলে আমাদের চেকিং করতে হবে, এখানে অ্যানালাইসিস বা চেক করতেছে এলটিআই সিস্টেমের স্টেবিলিটিটা কি ধরনের হতে পারে, স্টেবল নাকি আদৌ, আর হইলে কার উপর ডিপেন্ডেন্ট, সেটার একটা অ্যানালাইসিস এখানে দেওয়া আছে। মূলত এলটিআই সিস্টেমের ছোট ফর্মের ইকুয়েশন হচ্ছে এটা, আর বড় ফর্মের ইকুয়েশন হচ্ছে সামেশন অফ এ, ওইটা এ কে ওয়াই অফ এন মাইনাস কে প্লাস বি কে, এটা হলো মূল ইকুয়েশন অরিজিন। এরপরে এটাকে সলিউশন মানে সলিউশনে করতে গিয়ে দেখা ইম্পালস রেজলিউশনের মধ্যে দেখা গেল এটা যে কথা, আরেকটা হচ্ছে সে কনভার্ট হয়ে গেল ইকুয়েশন, যে দেখা গেল যে ইম্পালস রেসপন্স আর হচ্ছে এক্সের কনভলিউশন, ইম্পালস আর হচ্ছে ইনপুটের কনভলিউশন। এটাও এলটিআই সিস্টেম বলা যায়, এটাও এক ধরনের এলটিআই সিস্টেমের বলা যায়, এটাও সলিউশন। এলটিআই সিস্টেমের এটা হলো সলিউশন, এটা হলো মূল ইকুয়েশন। এ কে বি কে এগুলো হচ্ছে মূল ইকুয়েশন এলটিআই সিস্টেমের, আর এটা হচ্ছে তোমার সলিউশনের ইকুয়েশন। এখন সলিউশন ইকুয়েশনকে যদি আমি অ্যানালাইসিস করি, সলিউশন ইকুয়েশনকে অ্যানালাইসিস এর জন্য করা দরকার, বিকজ এইটার আউটপুটটা যে সমস্ত প্যারামিটারের উপর ডিপেন্ড করে, সেটা তো আমার আউটপুটে আনবাউন্ডেড হবে কিনা বা বাউন্ডেড হবে কিনা সেটা ডিপেন্ড করতেছে এ যার উপর ডিপেন্ড করে, এ ডিপেন্ড করতেছে এখানে ইম্পালস সিকোয়েন্স আর হলো ইনপুটের উপরে। এখন একটা সিস্টেম স্টেবল রাখার জন্য অবশ্যই এক্সএন কে তো শর্ত হলো বাউন্ডেডে রাখতে হবে। এখন আমি যদি বাউন্ডেড এক্সএন বাউন্ডেডেও রাখি, আমার ওয়াই এন আনবাউন্ডেডে যেতে পারে কিনা সেইটা তাহলে পুরোটাই ডিপেন্ড করতেছে এইচ কে এর উপরে, বিকজ বাউন্ডেড যদি রাখতে চাই এটা তো বাউন্ডেড থাকবে অটোমেটিক, তাহলে এইটা এখন বাউন্ডেড হবে কিনা হবে সেটা ডিপেন্ড করতেছে এই এইচ কে এর উপরে। তো সেই জন্য এখানে তোমার মড এই ইকুয়েশনটাকে মড নিল, মড মানে হচ্ছে যে এই ইকুয়েশনের ওয়াই এন তো প্লাস মাইনাস যে কোনোটা হতে পারে, আমার শুধু মানে বাউন্ডেড খেলায় শুধুমাত্র আমার তো নিচের দিকে যেতে পারে। এখন নিচের দিকে যাক উপর দিকে যাক আমার অ্যাবসলিউট ভ্যালু লাগবে, পরম মানটা আমার অ্যাবসলিউট ভ্যালু লাগবে পরম মান। পরম মান এই ইকুয়েশনের পরম মান যদি চাই এরকম,
তাহলে উভয় পক্ষে আমি পরম মান সাইন নিলাম। নেওয়ার পরে আমাদের এই ইকুয়েশনটা কি আমরা কি জানি, একটা যে দুইটা সংখ্যার পরম মান যোগফলের সামেশনের পরম মান ইজ লেস দ্যান তাদের ইন্ডিভিজুয়াল পরম মানের ইকুয়াল অথবা লেস। এটা একটা প্রমাণিত তত্ত্ব। এই তত্ত্বটা কি আমরা জানি, আগে কখনো দেখছি কোনো জায়গায়? জি স্যার। কোথায় দেখছি বলতো এই শর্তটা? স্যার এটা 9-10 ছিল স্যার। আচ্ছা, 9-10 ছিল, তাই। আবার ইঞ্জিনিয়ারিং এও আমরা কোনো জায়গায় পড়েছি, যাই হোক। তাহলে সামেশন অফ এ প্লাস বি ইকুয়াল অর লেস সামেশন অফ এ প্লাস সামেশন অফ বি। और স্যার ওটা তো বার আকারে ছিল, ডিজিটাল ইলেকট্রনিক্স এর একটাই। না, ডিজিটাল ইলেকট্রনিক্সটা আলাদা, এটা ডিজিটাল ইলেকট্রনিক্স না, এটা নাম্বারিং কমপ্লেক্স নাম্বারে পড়ানোর কথা। যাই হোক, তাহলে এ প্লাস বি অ্যাবসলিউট ভ্যালু অফ লেস দ্যান ইকুয়াল। এখন তার মানে এখানে সামেশন যে আছে, অ্যাকচুয়ালি এখানেও সাম আছে, এখানে প্রত্যেক ইকুয়েশন সাম আছে। এখন তাহলে এই সূত্র অনুযায়ী এখানে কিন্তু গুণন চিহ্ন না, এখানে কিন্তু সাম আকারে আছে। আসলে এইচ কে তাদের পয়েন্ট আর হলো এক্স কে এন মাইনাস কে। এটা তুমি যদি কে থেকে 0 থেকে দেখাও, দেখবা যে এখানে তারা অ্যাকচুয়ালি যোগ আকারে আছে, এদের গুণফল এবং প্রত্যেকটা টার্মস যোগ আকারে আছে। তাহলে এখানে সামেশন টার্মসটাকে আমরা আলাদা আলাদা করি, তাহলে ইকুয়াল আর থাকতেছে না, ইকুয়ালটা হয়ে যায় এইটা থেকে যখন এটাতে আসে, যে আলাদা আলাদা করে সাম করলাম, আলাদা আলাদা করে সাম করলাম। এখানে এটা সাম, আবার এটা সাম, তারপরে গুণ করলাম, তাহলে এখানে লেস হয়ে যায়, এটা লেস। তাহলে অ্যাকচুয়ালি এটা তো সামেবল বিকজ বাউন্ডেড। এখন এই ওয়াইএনটা তখনই সামেবল হবে যদি এটা সামেবল হয়। সামেবল মানে কি? যোগ করার যোগ্যতা রাখে। তাহলে এইচ কে সামেবল মানে হচ্ছে সামেশন অফ এইচ কে লেস দ্যান ইনফিনিটি, নট ইনফিনিটি, লেস দ্যান ইনফিনিটি। এই জন্য এটা বলছে যে এলটিআই সিস্টেম স্টেবল হবে যদি ইফ লাগাই দিছে ইম্পালস রেসপন্স ইজ অ্যাবসলিউটলি সামেবল, অথবা বলা যায় ইম্পালস রেসপন্স ইজ ফিনাইট। ইম্পালস রেসপন্স হচ্ছে ফিনাইট, ইনফিনিটিতে যায় না। যদি ইম্পালস রেসপন্স ইনফিনিটিতে যায় তাহলে আমার সিস্টেম, এলটিআই সিস্টেম পুরাই আনস্টেবল হয়ে যাবে। ইম্পালস রেসপন্সটা অবশ্যই তোমার নির্দিষ্ট রাখতে হবে, তাহলে সেটা কেবলমাত্র এলটিআই সিস্টেমটা স্টেবল হবে। এটাই আলটিমেটলি বোল্টিক আকারে যে কথাটা, এটা প্রমাণ করার জন্য এতগুলা কাজ করা হয়েছে যে এলটিআই সিস্টেম ইজ স্টেবল ইফ, তাহলে দেখা গেল যে এটা তো বাউন্ডেড হবে, এটার উপর ডিপেন্ডেন্ট। ডিটারমাইন দ্য সিস্টেম ভ্যালুস। ইম্পালস রেসপন্স যদি হয় a টু দি পাওয়ার n আর যদি হয় b টু দি পাওয়ার n, এটা হলো n, এই ইউএন দ্বারা বোঝানো হয়েছে যে a টু দি পাওয়ার n এর মানে n ইকুয়াল টু 0, আর এটা দ্বারা বোঝানো হয়েছে n এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। -1 থেকে শুরু হয়েছে, প্রত্যেকের আগে -n পর্যন্ত যাবে। ঠিক আছে, to determine the range of values of a and b for which
an LTI system with impulse response hn equal to a to the power n into un plus b to the power n u minus 1 স্টেবল। একমাত্র এই কন্ডিশনে স্টেবল হবে, কারণ তুমি যদি a to the power n ড্র করো, একবার 1 এর ভ্যালু 1 এর নিচে নিয়ে ড্র করে দেখো, আবার 1 এর উপরে ড্র করে দেখো। 1.5 নিলে একবার 0.5 নিলে একবার 1.5 নিলাম। যদি n টা বাড়াতে বাড়াতে দেখবা যে যখন 0.5 এর নিচে সে ধীরে ধীরে কমবে। আর একই কাজ যদি করো a to the power n কিন্তু 1.5 এর উপরে, দেখবা ধীরে ধীরে বাড়বে। এখন যদি n বাড়ার সাথে সাথে a to the power এত বেড়ে যায়, তাহলে তো এই নিজেই মানে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে, তাহলে সামেবল করা যাবে না। সো এটা আনস্টেবল হয়ে যাবে সিস্টেমটা। তো এই চেন সব ভ্যালুর জন্যই যে এটা ঠিক হবে। আবার বি হলো উল্টা, দেখবে বি হচ্ছে এটা যেমন 1 এর চেয়ে ছোটতে সে ধীরে ধীরে কমতে থাকবে, আর বি হলো ঠিক তার উল্টা। বিকজ এই বি এর এখানে যখন ড্র করবে এটা হলো মাইনাস এন বোঝানো হয়েছে, আর এটা হলো প্লাস। এবার আসলে রিয়েলাইজেশন অফ এলটিআই সিস্টেম। রিয়েলাইজেশন অফ এলটিআই সিস্টেম। রিয়েলাইজেশন কি? ফিজিক্যাল হার্ডওয়্যারকে বলা হয় রিয়েলাইজেশন। আমরা ইলেকট্রনিক্স 2 তে পড়ে আসছি যে একটা সিগন্যালকে ইন্টিগ্রেশন করার রেজাল্ট আমরা শুধু জানি যে ওকে ফাইন fx ইকুয়াল টু x দিল। আমরা ম্যাথমেটিশিয়ানরা কি করি, একে ইন্টিগ্রেট করো, তাহলে x ইনটু dx। আমরা একটা সূত্র লিখে x²/2। কিন্তু এটা সমাধান রিয়েল টাইমে নিয়ে আসার জন্য এটার পিছনে যে হার্ডওয়্যারটা ওইটাকে বলা রিয়েলাইজেশন। এই যে আমি x দিলাম ইনপুটে, আমি আউটপুট পেলাম x²/কি। এই যে হার্ডওয়্যার এখানে কাজ করবে, এই x দিলে তার ইন্টিগ্রেশনটা হলো x²/2। এই তার মানে ভিতরে একটা হার্ডওয়্যার লাগবে, ও তো অটোমেটিক কিছু করতে পারবে না। তার মানে এই হার্ডওয়্যারটা পিছনে যেটা, এটা রিয়েলাইজেশন বা প্র্যাকটিক্যাল হার্ডওয়্যার। আমরা ইন্টিগ্রেটর করেছি, দেখছি যে x দিলে, আমরা ডিফারেন্সিয়েটর করেছি, অ্যাডার করেছি, ওগুলো এক একটা অ্যাডারের রিয়েলাইজেশন। ইন্টিগ্রেটরের রিয়েলাইজেশন হচ্ছে ইন্টিগ্রেশন, ফিজিক্যাল সার্কিটকে বলা হচ্ছে রিয়েলাইজেশন। ঠিক এখানেও এলটিআই বলে আসতেছি, তাহলে এলটিআই সিস্টেমটার ভিতর হার্ডওয়্যারটা কি তারা জানতে ইচ্ছা করবে না? এলটিআই সিস্টেম তো আমরা বলেছি যে কোনো ডিভাইস মানে সেখানে কিছু সিস্টেমেটিক ইকুয়েশন থাকবে, আর সেই সিস্টেমেটিক ইকুয়েশনকে পারফর্ম করার জন্য সেখানে কিছু অপারেশন হবে। সেই অপারেশনগুলোর এক একটা হার্ডওয়্যার কম্বাইন করতে পারলে ওইটাই হলো তার পুরো সিস্টেমের জন্য কি হবে, পুরো সিস্টেমের জন্য হার্ডওয়্যার বা রিয়েলাইজেশন হবে। এখন এই যে yn আমরা বলতেছি যে এটা হলো তার এলটিআই সিস্টেম ইকুয়েশন। এখন এটার পিছনে হার্ডওয়্যার কি হবে সে হার্ডওয়্যার সম্পর্কে বলবো। এই যে a কে প্লাস সামেশন অফ b কে, কারণ তার একটা ছোট ভার্সন নিয়ে আমরা প্রথমে কাজ করি যে এখানে yn ইকুয়াল টু এলটিআই সিস্টেম এর একটা ছোট ভার্সন, যেটা হলো জাস্ট y এর প্রত্যেকটা আইটেম একটা একটা করে নিয়েছে, অর্থাৎ আউটপুটের একটা ইউনিট ডিলে নিয়েছে, প্রেজেন্ট ইনপুট xn এবং ইনপুটের একটা ইউনিট ভার্সন xn-1 আর yn-1, এটা হলো আউটপুটের একটা ইউনিট ডিলে ছোট একটা এলটিআই সিস্টেম নিল। সো এটা জেনারেলাইজ, এটা স্পেসিফিক করে দিল যে এই পর্যন্ত আমার এলটিআই সিস্টেম এই অবস্থা আছে। এখানে যদি আমি তাকাই, এখানে কি কি এই অপারেশনটা করার জন্য আমার নিজেই বলতে পারবো এখানে আসলে কি কি লাগবে। এই পুরো অপারেশনটা বলতো অ্যাডার লাগবে, তাই না? লাগবে কি একটা ইউনিট ডিলে লাগবে, জি স্যার, যাতে করে একটা ইউনিট দিলে, হ্যাঁ একটা করে, আর একটা মাল্টিপ্লায়ার লাগবে, কনস্ট্যান্ট মাল্টিপ্লাই যাতে গুণ করতে পারে সিগন্যালের সাথে। এই তিনটা জিনিসই তো লাগবে, আর তো বেশি কিছু না। কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার সাথে হচ্ছে তোমার
হ্যাঁ, হার্ডওয়্যার হিসেবে এগুলোকে একটা কম্বাইন করতে হবে সুনির্দিষ্টভাবে। সেখানে এভাবে কিভাবে এখানে কম্বাইন করা যায় সেটার একটা আলোচনা এখানে আছে। তাহলে হ্যাঁ, যেটা বলতেছিলাম রিয়েলাইজেশন অফ এলটিআই সিস্টেম। এখন তাহলে এইটাকে যদি আমি হার্ডওয়্যার বানাতে চাই, এটা হার্ডওয়্যার বানাতে চাইলে আমাদের পাওয়ার সিস্টেমে আমরা কি কি জানি, যে পাওয়ার লাইন ডায়াগ্রাম, যখন আমরা পাওয়ার লাইন ডায়াগ্রাম আমরা যখন আঁকি তখন আমরা কি করি, একটা ট্রান্সফরমারকে বোঝানোর জন্য এরকম একটা, যে এটা ট্রান্সফরমার, তারপরে ডেল্টা ওয়াই, থ্রি ফেজ ট্রান্সফরমার, আমরা এরকম ভাবে একটা ফিজিক্যালি কিছু বোঝানোর জন্য একটা প্রতীক ব্যবহার করেছি। ঠিক এখানেও ইউনিট ডিলে হচ্ছে জেড ইনভার্স। জেড ইনভার্স দ্বারা বুঝবা যে 1 ইউনিট ডিলের হার্ডওয়্যার, 1 ইউনিট ডিলের হার্ডওয়্যার আবার আছে আলাদা, বুঝতে পাওয়া যায়। তাহলে এক্সএন দিলে, সিকোয়েন্স দিলে এক্স অফ এন মাইনাস 1 দিবে, ঠিক আছে। আর যদি 2 ইউনিট করতে চাই তাহলে আরেকটা সিরিজে লাগাইতে হবে, তাহলে দিবে এক্স এন মাইনাস 2, আরেকটা সিরিজে লাগাই দিবে, ঠিক আছে। তারপরে যদি অ্যাড করতে চাও, অ্যাডারের ইয়া হচ্ছে প্রতীক হচ্ছে এরকম, এটা অ্যাডার একটা হার্ডওয়্যার, তারপরে এটা একটা হার্ডওয়্যার, তারপরে এদের কম্বিনেশন করতে হবে। আবার মাল্টিপ্লিকেশন যদি করতে চাও একটা সিগন্যালের সাথে, এক্সেন শুরু হলো, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে কত দিয়ে মাল্টিপ্লিকেট করতে চাও সে দাগের উপর অত বসায় দিলে তাহলে বুঝতে হবে এটার আউটপুট হলো bx1। সো এগুলো যদি আমি বুঝি তাহলে এখন এখানে কম্বাইন করব। কম্বাইন করার আগে কি ব্যাপার বুঝছেন না কেন? এখানে দেখো জোড়া লাগানোর সময় কিভাবে আমি জোড়া লাগাবো এই জিনিসগুলো। প্রথমে ইনপুট সাইডটাকে আমি খেয়াল করি, b0 ইন্টু xn, b1 ইন্টু xn মাইনাস 1, আর এটা হলো আউটপুট সাইড, বিকজ এটা y, y এর একটা ডিলেট ভার্সন। তাহলে এই সাইডটা হলো আমার ইনপুট, ধরে নিলাম এই সাইডটা আমার হলো আউটপুট। ইনপুট সাইডের সাথে দেখলাম যে বি নট এর সাথে xn গুণ আর b1 এর সাথে তার ডিলেট ভার্সন গুণ, তাহলে কি হবে, ডিলেট ভার্সনটা আমি একটা ব্রাঞ্চ আকারে নিচে নিয়ে আসলাম, তাহলে এদিক থেকে যেটা বের হবে নিচে, তাহলে এটা বের হবে xn মাইনাস 1। ওই যে তাহলে এই লাইনের সাথে এই লাইনের উপর বি নট দেওয়া আছে, তার মানে আলটিমেট এই লাইন দিয়ে যেটা আসতেছে সেটা হলো xn আসতেছে, তাহলে বি নট ইন্টু xn, আর এই লাইন দিয়ে যেটা আসতেছে সেটা হলো b1 ইন্টু xn মাইনাস 1। তাহলে এইটুকু এসে একটা অ্যাডারে যুক্ত হবে, মানে এর আগে নিজেরা যুক্ত হবে, এই দুইজন নিজেরা যুক্ত হলো এই অ্যাডারের মাধ্যমে, vn পাইলো, vn হচ্ছে এই যে যোগফল করা অবস্থা দিয়ে। এবার এইটুকু পার্ট yn থেকে আবার একটা ব্রাঞ্চ বের করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে যেটা হবে 1 ইউনিট ডিলে দিতে হবে, এবং y অফ n মাইনাস 1, এবং এটার সাথে কত গুণ আছে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার বলো, মাইনাস a1। মাইনাস a1। এইটার আউটপুট দিয়ে এদের মধ্যে আবার অ্যাড হয়েছে, এই যে এখানে একটা অ্যাডার আছে, এই দুইটা ইনপুট সাইড আর এটা আউটপুট সাইড থেকে এসে এটা আসতেছে ইনপুট সাইড থেকে, আবার আউটপুটের একটা ফিডব্যাক, হ্যাঁ একটা পোর্শনের ফিডব্যাক বা একটা ডিলেট ভার্সনের ফিডব্যাক এসে আবার আউটপুটে আসতেছে, তার মানে এখানে একটা পজিটিভ
অ্যাডার দিতে হবে। এই সব অ্যাডার মিলে এদিক থেকে যেটা বের হবে সেটা আলটিমেটলি এই ওয়াইএন বের হবে। তাহলে আমার এলটিআই সিস্টেম আর কিছুই না, কিছু অ্যাডার, কিছু মাল্টিপ্লায়ার আর কিছু ইউনিট ডিলের কম্বিনেশন, এটাই হার্ডওয়্যার হচ্ছে। এগুলো বাজারে আলাদা আলাদা অ্যাডার কিনতে পাওয়া যায়, তারপরে ইউনিট ডিলে কিনতে পাওয়া যায়, কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার কিনতে পাওয়া যায়। তো এগুলা যদি তুমি ঠিক মতো সেট করে দাও তাহলে ওটা হবে ওই অর্ডারের এলটিআই সিস্টেম। এটা ধরুন ফার্স্ট অর্ডার এলটিআই সিস্টেম, একটা অর্ডার। এখন যদি সেকেন্ড অর্ডার হয়, আরো একটা অর্ডার যদি বেড়ে যায়, তাহলে কি করবা? মনে করো ইনপুট সাইডেও বেড়ে গেল, আউটপুট সাইডেও বেড়ে গেল, একটা একটা করে। তাহলে এখানে কি চেঞ্জ আসবে বলো তো? প্লাস প্লাসটা না যখন এদিকে আসা থাকে তখন আচ্ছা yn-2 যদি একটা টার্ম বেড়ে গেল, ওই ওইটাই সেম, তাহলে হার্ডওয়্যারে কিছু পরিবর্তন আসবে না নাকি আসবে? আসবে স্যার, এক জায়গায় দুইবার ডিলে করতে হবে। রাইট। তাহলে b1 ইনটু xn-1। এখন এটার সাথে যদি তোমার হ্যাঁ সাপোজ b2 আরেকটা টার্ম আসলো n-2, তাহলে আগেরটা যদি বুঝে থাকো এখন শুধু অতিরিক্ত এটা অ্যাড করতে হবে, আর এখানে অতিরিক্ত টার্ম আছে। তখন কি করবো? এই যে এখান থেকে xn-1 এটার আউটপুট, এটাকে আবার ডিলে করাবো 1 ইউনিট। এখন এখান থেকে যে আউটপুটটা বের হবে সেটা কি বের হবে বলো? x xn-2 হ্যাঁ, এটার সাথে কত গুণ করতে হবে বলো? b2। B2 তাহলে এই b2টা আমি এটার সাথে এই ট্রান্সফার দিয়ে এটার সাথে অ্যাড করাতে হবে। এখন সিগন্যাল কখনো এইভাবে দিলেই হয়ে যায় না, ঠিক আছে? এটা এটা নিয়ম না, এটা হলো যখনই দুটো সিগন্যাল মিলিত হচ্ছে যোগ অ্যাডার করতে হবে, তাহলে এখানে একটা অ্যাডার দিতে হবে। এবার গেলে আবার ইনপুট সাইড, এখন আউটপুট সাইডও তো একটা বাড়ছে, তখন কি করব? এটা যদি আমার হয় yn-1 তাহলে y আমার এখান থেকে একটা মান বের করব, তাই না? z-1 এখান থেকে যেটা বের হবে এটা দিয়ে আবার কি এখানে লাগাই দেবো, এটা হবে তোমার অ্যাডার, এখানে অ্যাডার দিতে হবে। এখন এখানে হবে -a2, লাল দাগের উপর -a2। এভাবে যদি আরো বাড়তে থাকে তাহলে এইভাবে z-1 -a3, এখানে আবার অ্যাডার যুক্ত করতে হবে, অ্যারো চিহ্ন দিতে হবে -a3। এখানে যদি আরো বাড়তে থাকে এভাবে বাড়াইতে থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় ডিরেক্ট ওয়ান ফর্ম। কি ফর্ম বলো? ডিরেক্ট ওয়ান ফর্ম। ওয়ান ফর্ম। এখন ডিরেক্ট ওয়ান ফর্ম থেকে ডিরেক্ট টু ফর্মে কনভার্সন করা যায়। কেন করবো ডিরেক্ট টু তে? কারণ হচ্ছে আমি যত হার্ডওয়্যার কমাতে পারবো আমার কস্ট কমবে। সেম কাজটা যদি আমি কম হার্ডওয়্যার নিয়ে করতে পারি তাহলে কস্ট কমে যাবে, সময় কমবে প্রসেসিং করার, ওয়েট কমে যাবে হার্ডওয়্যারটার। তাহলে এইটা থেকে এটা আমাদের ডিরেক্ট ওয়ান ফর্ম, পরে রিসার্চ করে আবার এটা বানানো আছে সংক্ষিপ্ত ফর্ম, এটা থেকে এটাতে আসছে। কিভাবে আসলো সেটা আমরা বলছি। তো এইটা সরাসরি ফর্ম, এটা হলো ডিরেক্ট টু। স্যার দেখা যাচ্ছে না। সরি, তো এখানে রিয়েলাইজেশন অফ এলটিআই সিস্টেম দুইটা ফর্ম আছে, ডিরেক্ট ওয়ান ফর্ম, পরে এটা বানানো হয়েছে ডিরেক্ট টু ফর্ম। পরে দেখা যায় ডিরেক্ট ফর্ম টুটা বেশি অ্যাডভান্টেজ, ভালো, বেশি অ্যাডভান্টেজেস, বিকজ এখানে হার্ডওয়্যার কম লাগতেছে। কেন, কিভাবে কমাইছে হার্ডওয়্যার, সেটার একটা যুক্তি থাকতে হবে। তো এখানে যে অপারেশন এখানেও সেই কাজই করতেছে, কিন্তু এটা হার্ডওয়্যার বেশি লাগবে, এটা হার্ডওয়্যার। এখন আমরা যদি এটা বুঝে থাকি তাহলে এখান থেকে ডিরেক্ট টু ফর্মে একটা মাঝখানে অন্তর্মধ্যে মধ্যবর্তী অবস্থা আছে, এটা থেকে এটা আসে, একবারে এক লাফে আসা যায় না, এটা থেকে প্রথমে এটা আসে, যুক্তি দিয়ে আসতে হবে, তারপর এটা থেকে এটা আসা যায়, ঠিক আছে? এক লাফে কিন্তু সংকোচন করা যায় না। তো এখানে প্রথমে দেখলো যে এই পার্টটা কি রিকার্সিভ, নন রিকার্সিভ, আর এই পার্টটা হলো রিকার্সিভ। রিকার্সিভ আর নন রিকার্সিভ পার্টের মধ্যে পার্থক্য কি? এটা দেখো আউটপুটের একটা পোরশন এসে আবার ইনপুটে আসতেছে, এজন্য এই অংশটুকু বলা হয় রিকার্সিভ পোরশন, আর এটা হলো নন রিকার্সিভ পোরশন এর ভিতরে। ফিডব্যাকের মতো। হ্যাঁ, ফিডব্যাক থাকলে ওটা রিকার্সিভ, মানে আউটপুটের একটা
তোমার অংশ নিয়ে বা পোর্শন নিয়ে, সেটা আবার আউটপুটে কি হয়, আউটপুট ফিডব্যাকে নেওয়া হচ্ছে একটা পোর্শন, আর এটা হলো ডিলেড ভার্সন। প্রিভিয়াস 1 ইউনিট ডিলের আউটপুট আবার বর্তমান আউটপুট বের করার জন্য প্রিভিয়াস 1 ইউনিট ডিলের আউটপুট লাগতেছে, রিকার্সিভ। আর এটা হলো এই পোর্শনটা হলো নন রিকার্সিভ পার্ট। এখানে x1 একমুখী, এখানে কোনো ইয়া নেই। এখন আমরা যদি এরকম করি, যে আমি যেটা শর্টকাট বোঝার জন্য a প্লাস b করলাম আর b প্লাস a করলাম, তাতে কি আমার কোনো মানে মূল ইকুয়েশনে কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু হইলো? না, একই তো হলো। a প্লাস b অথবা b প্লাস a। এখন যদি আমার প্রথমে এই সিস্টেমের প্রথম পার্ট হচ্ছে নন রিকার্সিভ, তারপরে হচ্ছে রিকার্সিভ, আমি যদি ইন্টারচেঞ্জ করে দিই পজিশন, যে আমি আগে রিকার্সিভ করব, তারপরে নন রিকার্সিভ পার্ট করব, তাহলে আমার পুরো সিস্টেমের ইনপুট আউটপুটের মধ্যে কোনো পরিবর্তন, মানে মূলত x1 এবং x এর মধ্যে কোনো মানে পরিবর্তন না হয়। তাহলে a প্লাস b b প্লাস a এরকম একটা কাজ করব। পজিশন চেঞ্জ করে দিলে, পজিশন কাজ করে দিলে এটা এই পোর্শনটা এখানে চলে আসবে। তাহলে এখানে কি কি ছিল, ঠিক যেভাবে আছে হুবহু ওইভাবে ডান দিকে চলে আসবে, আর এটা যেভাবে আছে ঠিক এইভাবে এই জায়গাটা আসবে। এই জায়গাটা যেভাবে আসে সেটা হলো এই যে মাঝখান থেকে একটা নিল এই পোর্শনটা এসে এখানে এসে এখানে a মাইনাস a1 ছিল, এখানেও মাইনাস a1, এখানে তারপরে গেছে কোথায়, আউটপুটটা পজিটিভ গেছে। এখান থেকে আবার এই যে আমি যে গোল দাগ দিয়েছি এটা ঠিক ডান দিকে যদি নিয়ে আসি, তাহলে এখানে থাকবে কি জেট ইনভার্স, তারপরে b1 তারপরে অ্যাডারে যাবে, এবং এখানে লাইনটা b0 এই b1 b0 এখন ডান দিকে আসছে। আর এটা এখন দেখা গেল যে এই সেম জায়গা থেকে ইনপুট আসতেছে, কিন্তু একই কাজ করতেছে 1 ইউনিট দিলে, তাহলে আমার দুইটা নেওয়ার দরকার নেই। তাহলে এই কাজটা করার জন্য এইটুকু করা হয়েছে যে এই দুইটা সেম কাজই করতেছে, 1 ইউনিট দিলে করতেছে। তাহলে আমি এই সিগন্যালটাকে হ্যাঁ একটা ডিভাইসের ভিতর দিয়ে নিয়ে তারপর দুই দিকে দিয়ে দিলাম, সমস্যা কি? এটাও 1 ইউনিট দিলে কাজ করতেছে, এটাও 1 ইউনিট দিলে কাজ করতেছে। সো একটা ব্রাঞ্চ করা যায়। তাহলে আমার হলো কি, অ্যাডার এখানে দুইটাই লাগতেছে, এখানে কমন অ্যাডারের সংখ্যা, কিন্তু আমার একটা ইউনিট ডিলে 1 ইউনিট ডিলের যে ডিভাইসটা, ফিজিক্যাল ডিভাইসটা, সেটা আমার দুইটা জায়গায় কটা লাগতেছে বলো, একটা। তাহলে একই কাজ করতেছে, কিন্তু এখানে তোমার কিছুটা কম হার্ডওয়্যার নিয়ে বা সংক্ষিপ্ত বা একটা মোর এফিশিয়েন্ট হার্ডওয়্যার। তো এটা বলে ডিরেক্ট টু ফর্ম রিয়ালাইজেশন বা ডিরেক্ট টু ফর্ম ফিজিক্যাল হার্ডওয়্যার। এটা এখন রিয়েলাইজেশন যদি n সংখ্যক অর্ডার হয়, আর যদি এটা যদি m সংখ্যক হয়, তাহলে ডিরেক্ট ওয়ান ফর্মে দেখো যত সংখ্যক এই যে v0 v1 v2 আপ টু bm পর্যন্ত যাবে, এবং এখানে একটা ডটেড লাইন দিয়েছে যে অত সংখ্যক, মানে এইটা জাস্ট রিপিট হতে থাকবে। এই পার্টটা দেখো, এই পার্টটা জাস্ট রিপিট হচ্ছে, এই পার্টটা রিপিট হতে থাকবে। একইভাবে ডিরেক্ট ওয়ান ফর্মে এই পার্টটা, এই অংশটুকু যদি আরো আসে, তাহলে এই অংশটুকু বারবার রিপিট হতে থাকবে। এভাবে তোমার যদি এদিকে 10টা হয়, এদিকে 5টা হয়, পারা যাবে না? মনে করো এদিকে আমি ডিলে করাইলাম হলো 5 পর্যন্ত, কে এর ভ্যালু আসলে 5 পর্যন্ত, তাহলে এদিকে 5টা ইউনিট 1 2 3 এভাবে 5টা ইউনিট ডিলে হবে, 1টা 2টা 3টা 5টা পর্যন্ত যাবে। আর এদিকে x ডিলে করাইলাম 3টা, তাহলে এর একটা থাকবে এরকম একটা, এখানে এসে শেষ হবে বা সমান সমানই হলো। এদিকে হাজারো রকম কম্বিনেশন বানানো সম্ভব এই হার্ডওয়্যারটা। এখন কোন সিস্টেম ডিজাইন করব, সেটার জন্য কত অর্ডার পর্যন্ত যেতে হবে বা কত ডিলে পর্যন্ত যেতে হবে, কে এর ভ্যালু সর্বোচ্চ n, এখানে কে এর ভ্যালু সর্বোচ্চ n, কত পর্যন্ত ডিলে হবে, ঠিক অতটা আমার সেল লাগবে, অতটা সেল আমার বাইরে যাবে আলটিমেট। এটা হলো ডিরেক্ট ওয়ান ফর্ম, আর এটা হলো ডিরেক্ট টু ফর্ম। ডিরেক্ট টু ফর্মে আমার সেল প্রথম যদি একটা একটা হয়, এটার জন্য এই পর্যন্ত ছিল, বা এখানে কোনো ইয়ে ছিল না, অ্যাড্রেস ছিল না। এই যে তুমি যদি দেখো এখানে দেখো 1 ইউনিট ডিলে করাইছো, এটার 1 ইউনিট ডিলে করাইছো, মানে ইনপুট এবং আউটপুট যদি এরকম একটা এলটিএ সিস্টেম, সেটার জন্য কি ছিল, এরকম একটা সেল। এদিকে ছিল -a1 b0 v1। এখন যদি তোমার আরেকটা আসে -a2 আর b2 যদি আসে, জাস্ট এখানে আরেকটা ব্রাঞ্চ যুক্ত হয়ে এভাবে যুক্ত হয়ে এখানে একটা নতুন করে অ্যাডার লাগবে, এভাবে খালি বাড়তেই থাকবে, সেটার কথাই বলছি। তো এই যে এখানে a2 b2 আছে, এটার জন্য একটা করে
সেল বাড়তে থাকবে। এভাবে যতক্ষণ পর্যন্ত ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়বে। এখন মনে করো এম এর ভ্যালু আর এন এর ভ্যালু ইকুয়াল হলো না, যদি এম এর ভ্যালু বড় হয় তাহলে এটা এই 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 পাশেটুকু বাড়বে, এখানে অফ হয়ে যাবে। আবার যদি এইটার অর্ডার কম হয়, এটার অর্ডার বেশি হয়, তাহলে এইখানে কম থাকবে, এই সাইডটা বাড়তে থাকবে। প্র্যাকটিস করবো এরকম ডিরেক্ট। স্যার ডটেড লাইনটা একটু বলেন। ডটেড লাইনে যে মনে করো যে এখানে আরো আছে বুঝাইছে। না স্যার, আমরা যদি হচ্ছে দেখা যাচ্ছে 5টা করতে বলছে, আমরা কি 2টা করে ডটেড লাইন দিয়ে লাস্টে একটা দিয়ে দিলে হবে? না না 5 পর্যন্ত দেখাবা। এখানে তো ওই যে বলে না যে মানে 5 এটা ওইটা বোঝানোর জন্য। কিন্তু যদি তোমার নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে 10টা থাকলে 10টা পর্যন্ত ডটেড দিবা না, 10টা থাকলে 10টাই ব্লক দেখাবা। তাহলে এটা শুধু এন এর সময় দিব? না, যে কোনো সময় এই পাশে ডটেড লাইন তো নির্দিষ্ট করা নাই, এই জন্য। যদি নির্দিষ্ট করা থাকে এম এবং এন তাহলে তো কোনো পাশে ডট হবে না, যদি নির্দিষ্ট করা থাকে। এখানে এম আছে, এখানে এন আছে, নির্দিষ্ট করা নাই। এখন এম এর ভ্যালু দেওয়া থাকলে এন এর ভ্যালু দেওয়া থাকবে, তখন ডট চলবে না। ঠিক আছে। ক্যানোনিক্যাল ফর্ম, ডিরেক্ট টু ফর্মের আরেক নাম হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এখন আমি যদি বলি ক্যানোনিক্যাল ফর্মে দাও তাহলে তার মানে ডিরেক্ট টু ফর্মে চাইছি। আর যদি বলি ডিরেক্ট ওয়ান ফর্মে দাও তাহলে উপরেরটা ওই সিস্টেমে দিতে হবে। আর যদি বলে রিয়েলাইজ করো, একটা সিস্টেম দিয়ে দিলাম সেটা রিয়েলাইজ করো, বা সেটার ফিজিক্যাল সার্কিট লেখো ক্যানোনিক্যাল ফর্মে, তাহলে তখন হতাশ হওয়ার কিছু নাই। ডিরেক্ট টু ফর্ম জানি, ডিরেক্ট টু ফর্ম করে দিলে ক্যানোনিক্যাল ফর্ম হয়ে গেল, একই কথাই। তো পরীক্ষায় এরকম নির্দিষ্ট করে হয়তো দেওয়া থাকবে 5 4 অথবা 4 5। আমি সাধারণত তো ওইভাবে কোশ্চেন দেখছি অথবা জানি যে তার লাস্ট 2 ডিজিট পর্যন্ত তার অথবা আগাইতে হবে। এখন যদি হয় তোমার 0 তাহলে তার জন্য হবে দিয়ে দিলাম একটা ফিক্সড করে, তার জন্য 1, তার জন্য 2 করবে। তো বুঝতে হবে আর কি, রিয়েলাইজেশন বুঝলে ড্র করতে পারবে তোমার। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত থাকবে রিয়েলাইজেশন অফ ওয়্যারফেয়ার সিস্টেম। যাই হোক, যে সিলেবাস পরীক্ষা এই পর্যন্ত আমরা দেখি ডিরেক্ট ওয়ান ফর্ম এবং ডিরেক্ট টু ফর্ম পর্যন্ত। এখানে কোনো কোশ্চেন থাকলে বলো। আর আমাদের মিডের জন্য আজকেই শেষ ক্লাস।